ডিসেম্বরেই রূপপুর থেকে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ। পারমাণবিক এই কেন্দ্রে জ্বালানি লোড হবে ৭ এপ্রিল এবং সেখান থেকে জুলাই মাসে শুরু হবে আংশিক সরবরাহ। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এসব তথ্য জানান অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজেন। মন্ত্রী জানান, রাশিয়া থেকে জ্বালানি তেল ও এলএনজি দুটোই আনার সুযোগ রয়েছে। রাশিয়াও সরবরাহ করতে আগ্রহী। এজন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় সরকার। নিউক্লিয়ার প্ল্যান্টের আলোচনা এটা শুরু হতে যাচ্ছে 7 তারিখে, 7th of April, isn't it? 7th of April, fuel loading. So it will go up to 1200 megawatt by December. আমি তো ইউএস অ্যাম্বাসেডারকে ওদিন বলেছি ওয়েবারের জন্য। তার তো ইন্ডিয়াকে তো ওয়েবার দিয়েছে টেম্পোরারি, আমরাও চেয়েছি ওয়েবার। জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধির পরও ভোগান্তি কমছে না গ্রাহকদের। ফলে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্প মালিক সমিতির আহ্বায়ক দাবি করেন, বিপিসির ভুল নীতির কারণে এমন সংকট তৈরি হয়েছে। সংগঠনটির দাবি, চাহিদার সিংহভাগ পেট্রোল ও অকটেন স্থানীয়ভাবে উৎপাদিত হওয়ায় এসব জ্বালানি তেলে রেশনিং অযৌক্তিক। রাকিব হোসেনের রিপোর্ট। যাত্রীবাহী মোটরসাইকেলে 5 লিটার জ্বালানি তেল সরবরাহে নির্দেশনা দেয়া থাকলেও তা মানা হচ্ছে না রমনার এই ফিলিং স্টেশনে। সর্বোচ্চ 300 টাকার তেলে সন্তুষ্ট থাকতে হচ্ছে চালকদের। তবুও দীর্ঘ সারি পাম্পটিতে, কিন্তু এরই মধ্যে মজুদ ফুরিয়ে বন্ধ হয়ে পড়ে সরবরাহ। ফলে বিপাকে পড়েন দীর্ঘক্ষণ লাইনে থাকা গ্রাহকরা। 2 ঘন্টা দাঁড়াই এখন এই প্রায় মুখের কাছে আসছে, এখন কি তেল নেই। এই যদি অবস্থা হয়, সামনে কয়েকদিন পরে ঈদ, মানুষের কি অবস্থা হবে? যারা রাইড চালাও, উবার বা পাঠাও 5 লিটার পাবে। এই যে এখন আসলাম 300 টাকা। হ্যাঁ, আমি অ্যাপস দেখাইছি, গ্রহণ করে না। এই যে আমার অ্যাপস, এই যে আজকে ওই যে ওইখান থেকে সিরিয়াল নিয়ে পরে যে সার্জন খেতে দিল, 1 ঘন্টা থেকে বসে আবার ঘুরে এই সেটা এসছে। 10% সরবরাহ বৃদ্ধির পরও রাজধানীর বহু পাম্পে সংকট কাটেনি। ফলে সচল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, চালকদের ভোগান্তি আর বিশৃঙ্খলা ছিল সপ্তাহের শেষ কার্যদিবসেও, যা সামাল দিতে পুলিশি টহল ছাড়াও পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত। মানুষের মধ্যে যদি সচেতনতা তৈরি হয় যে আমি তেল রিজার্ভ করব না, আমার অতিরিক্ত তেল আমি নিব না, তাহলেই কিন্তু আমাদের যে সরবরাহ আছে সে অনুযায়ী কিন্তু মানুষ প্রত্যেকেই তার চাহিদা অনুযায়ী তেল পাবে এবং আমরা এই সংকট কাটিয়ে উঠব। জ্বালানি তেল নিয়ে এমন অস্থিরতার জন্য বিপিসিকে দায়ী করছে পেট্রোল পাম্প মালিক সমিতি। সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়কের দাবি, 25% সরবরাহ কমানো হলেও বাস্তবে পাম্পগুলোতে তা ছিল 45%। ডিপোতে তেল মজুদ থাকলেও কোটার কারণে তা নিতে পারছে না পাম্পগুলো। আপনি তেল না পেলে, আমাকে তেল না দিলে জনগণ কি বুঝবে? তেল নাই, সরকার দিতে ব্যর্থ, এটাই তো প্রমাণ হবে এবং তাই প্রমাণিত হচ্ছে। পেট্রোল অকটেনের বাস্তবে যেহেতু কোনো সংকট নাই, কেন সেটাকে তারা এই রেশনিং এর মধ্যে নিছে, এটা আমাদের বোধগম্য নয়। আমি 100% দায়ী করবো এই আমলাদেরকে, যারা রুট লেভেলে কোনো ইনফরমেশনকে কোনো কগনিজেন্সিতে নেয় না, তারা তাদের মতো এসি ঘরে বসে বসে সিদ্ধান্ত নেয়। পেট্রোল পাম্প মালিক সমিতির তথ্য মতে, চাহিদার 100% পেট্রোল এবং 80% অকটেন স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে, যেখানে যুদ্ধের প্রভাব নেই। গ্যাস উত্তোলনের পরে যে কনডেন্সেট আসে সরাসরি ওই পরিশোধনগারে চলে যায় এবং প্রত্যেক দিন আপনি 13,500 × 70 গুণ দেন, এই পরিমাণ তেল তারা উৎপাদন করে। এর মধ্যে পেট্রোল আছে, অকটেন আছে। রাকিব হোসেন, 71, ঢাকা। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার নজিরবিহীন সিদ্ধান্তের পরও লাগাম টানা যাচ্ছে না তেলের দামে। নিজেদের মজুদ থেকে 40 কোটি ব্যারেল ছাড়ার ঘোষণার পরও দাম ছাড়িয়েছে $100 ঘর। জ্বালানি স্থাপনা ইরানের লাগাতার হামলায় ব্যারেল প্রতি $200 ছাড়াতে পারে অপরিশোধিত তেলের দাম। নাদিয়া ইসলাম তুলে জানাচ্ছেন বিস্তারিত। বৈশ্বিক জ্বালানি সংকট কাটাতে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। জরুরি মজুদ থেকে রেকর্ড 40 কোটি ব্যারেল তেল ছাড়বে 32 সদস্য রাষ্ট্রের সংস্থাটি, যেখানে 17 কোটি ব্যারেল আসবে যুক্তরাষ্ট্র থেকে। আর এই প্রক্রিয়ায় সময় লাগবে 120 দিন। এমন পদক্ষেপের পরও বিশ্ববাজারে কমছে না তেলের দামের উল্লম্ফন। এর আগে 2022 সালে রাশিয়া যখন ইউক্রেনে হামলা শুরু করে, তখন আইইএ সদস্যরা যে পরিমাণ তেল ছাড়ার সিদ্ধান্ত নেয়, এবার তার দ্বিগুণেরও বেশি তেল বাজারে ছাড়ছে।
জ্বালানি সংস্থার এমন সিদ্ধান্তের পরই উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি তেলের ট্যাঙ্কারে হামলা চালায় ইরান। এতেই বিশ্ববাজারে প্রায় 10% বেড়ে প্রতি ব্যারেল তেলের দাম ওঠে $101। সেই সঙ্গে তেহরান সতর্ক করে আগ্রাসন বন্ধ না হলে চলমান থাকবে জ্বালানি স্থাপনায় হামলা, যাতে তেলের দাম ছাড়াবে $200 ঘর। উল্লেখ্য, গেল সপ্তাহে $120 উঠে প্রতি ব্যারেল তেলের দাম। কিন্তু পরবর্তীতে ট্রাম্পের যুদ্ধবন্ধের আভাস আর তেল প্রধান দেশগুলোর উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তে কমতে শুরু করে দাম। মূলত হরমুজ প্রণালী দিয়ে যে তেল পরিবহন করা হয় তার মূল ভোক্তা এশিয়ার দেশগুলো, ফলে বেশ চাপে এশিয়ার অর্থনীতি। এরই মাঝে জ্বালানি সাশ্রয়ে অধিকাংশ সরকারি কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশনা দেয় থাইল্যান্ড সরকার। নিরুৎসাহিত করা হয় অপ্রয়োজনীয় বিদেশ সফরেও। জ্বালানি ব্যবহার কমাতে সরকারি দপ্তরে 4 দিনের কর্মসপ্তাহ চালু করে পাকিস্তান ও ফিলিপাইন সরকার। বিশ্বব্যাপী জ্বালানি উৎপাদন ও ব্যবহারের প্রায় 65% প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সদস্য দেশগুলো। বর্তমানে যাদের কাছে মজুদ রয়েছে 120 কোটি ব্যারেল অপরিশোধিত তেল। নাদিয়া ইসলাম তুলি, 71। ধারাবাহিকভাবে রপ্তানি কমার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বাণিজ্য ভারসাম্যে। জানুয়ারি শেষে যাতে ঘাটতি দাঁড়িয়েছে $1380 কোটি। বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে। তথ্য অনুযায়ী আগের মাস ডিসেম্বরে ঘাটতি ছিল $1155 কোটি। সেই হিসাবে মাসের ব্যবধানেই তা বাড়ল $200 কোটি, আর বছর ব্যবধানেও $2 বিলিয়নের উপরে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানুয়ারি শেষে চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে $38 কোটি। ডিসেম্বরে অবশ্য তা ছিল $62 কোটির উপরে। তবে বাণিজ্য ও চলতি হিসাবে ঘাটতি থাকলেও $228 কোটি উদ্ধৃত রয়েছে সার্বিক ভারসাম্যে। টানা 4 বছর ধরে দেশের মানুষের আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা ভারী। অর্থাৎ মূল্যস্ফীতি যে হারে বেড়েছে সেই গতিতে বাড়েনি প্রকৃত মজুরি। ফলে টিকে থাকতে গিয়ে ঋণগ্রস্ত অথবা দারিদ্র্যের কাতারে নেমে গেছেন বড় একটা জনগোষ্ঠী। কেউ কেউ ছোট করছেন ব্যয়ের খাত, যার নেতিবাচক প্রভাব পড়েছে জীবনযাত্রা ও পুষ্টিমানে। বিশেষজ্ঞরা মনে করেন লম্বা সময় ধরে চলা এই সংকটের প্রভাবও হবে দীর্ঘমেয়াদী। ইমদাদ হোসেনের রিপোর্ট। বেসরকারি কোম্পানির সামান্য বেতন, সে টাকায় সংসার চলে না 2 সন্তানের বাবা আব্দুর রাজ্জাকের। তাই অফিস শেষ করে বাড়তি রোজগারের আশায় করেন রাইড শেয়ার। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে যাত্রীর অপেক্ষায় দেখা মিলল এই মধ্যবয়সী বাইক চালকের। দায় দেনা করতে না হইলে আগে যাই এভাবে খাওয়া দাওয়া করতাম, ওইখান থেকে খাওয়া দাওয়া কিছু কমিয়ে দিতে হইতেছে। স্যালারি দিয়ে হচ্ছে না দেখি তো পার্ট টাইম পাঠাওয়াটা চালাইতে হইতেছে আমার বাধ্য হয়ে, নাইলে তো আমি পাঠাও চালাইতাম না। 2টা বাচ্চার স্কুল খরচ, তাদের খরচও বাড়ছে কিন্তু আমার ইনকাম বাড়ে না। সিএনজি অটোরিকশার চালক শফিকুল ইসলামও জানান, আয় দিয়ে সংসার চালানো কঠিন, ফলে টিকে থাকতে ঋণ করতে হয়েছে তাকে। ইনকামটা সোর্সটা খুব কমে গেছে, ইনকামটা হচ্ছে না, এদের সংসার খুব একটা চলে না ভাই। আর্থিক অবস্থা আমাদের অতটা নাই, এটা দিয়ে যা চলে আর কি। অনেক সময় দায় দেনা করতে হয়, দায় দেনা করে চালানোর লাগে। দেশে মানুষের এরকম টিকে থাকার জীবনযুদ্ধ শুরু হয় 2022 সালের ফেব্রুয়ারি থেকে। সে সময় 6.6% মূল্যস্ফীতির বিপরীতে মানুষের মজুরি বৃদ্ধি ছিল 6%, অর্থাৎ আয়ের চেয়ে বাড়তি ছিল ব্যয়ের পরিমাণ। আশ্চর্যের বিষয় হলো টানা 4 বছর ধরেই চলছে সেই প্রবণতা। ফলে বাড়তি অর্থ জোগাড়ে কাউকে জড়াতে হয়েছে ঋণে, কেউ বা ছোট করেছেন খরচের খাত, আবার অনেকে কোনোটিই না পেরে নাম লিখিয়েছেন দারিদ্র্যের খাতায়। সবশেষ ফেব্রুয়ারি মাসে যা ছিল আরও ভয়াবহ। 9% উপরে মূল্যস্ফীতি ছাড়ালেও মজুরি বৃদ্ধি ছিল মাত্র 8%। আমি আগে 100 টাকা পেতাম, এখন মজুরি বেড়ে 105 টাকা হয়েছে, কিন্তু ইনফ্লেশন হচ্ছে 10। তাহলে কিন্তু আমার নেট 105 না হয়ে কিন্তু 95 হয়ে গেল, মানে অনেকটা ওই ধরনের আর কি। সে ইনফ্লেশন যখন মজুরির চেয়ে বেশি, তার মানে হচ্ছে রিয়েল ওয়েজেস কমে যাচ্ছে, এবং তার ফল কি? দারিদ্র্য বাড়ছে, তার পুষ্টিহীনতা বাড়ছে, তার বাচ্চাদের পড়াশোনার কাজটা অত বেশি করতে পারছে না, তার কোনো বাফার তৈরি হয়, সেভিংস তৈরি করতে পারছে না। রিয়েল ওয়েজ কমাটা একটা সুস্থ লক্ষণ নয় আমাদের একটা ডাইনামিক অর্থনীতির জন্য। লম্বা সময় ধরে চলা চড়া মূল্যস্ফীতির প্রভাব এরই মধ্যে স্পষ্ট হয়েছে বিভিন্ন সূচকে। যেমন একাধিক সংস্থার হিসাবে দারিদ্র্যের হার এখন 26%। অন্যদিকে বিশ্বব্যাংকের জরিপে নতুন দারিদ্র প্রায় 30 লাখ। এছাড়া সম্পদ ও ভোগ বৈষম্যও এখন যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ।
বিশ্লেষকদের মতে নতুন সরকার গরিব বান্ধব কিছু উদ্যোগ নিলেও তা যথেষ্ট নয় পরিস্থিতি মোকাবেলায়। 9%ও কিন্তু যথেষ্ট উচ্চ মূল্যস্ফীতি। এটা মানুষকে তাদের জীবনযাত্রার মানকে, তাদের পারচেজিং পাওয়ার, তাদের ব্যয়, তাদের আয়ের থেকে যে একটা ভালো জীবনমান সেটার মানে লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করা, সেটার ক্ষেত্রে কিন্তু একটা বড় বাধা সৃষ্টি করছে। তো এর সাথে যেটা মরার উপর খাড়ার ঘা, যে ইনফ্লেশন বাড়ার পরিমাণ ওয়েজ বাড়ার পরিমাণের চেয়ে বেশি, তাহলে প্রকৃত মজুরি যেটাকে আমরা বলি সেটা কিন্তু এক অর্থে কমে যাচ্ছে। সরকারের পরিসংখ্যান বলছে দেশে এখন প্রতি 4 জনে একজন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। চড়া মূল্যস্ফীতি আর ইরান যুদ্ধের এই সময়ে কড়া নাড়ছে ঈদ উল ফিতর। ফলে উচ্চ মূল্যের বাজারের নিত্য পণ্য থেকে ঈদের পোশাক সবখানে কাটছাট করতে হচ্ছে ক্রেতাদের, যাতে বেশি চাপে আছেন নিম্ন ও মধ্যবিত্তরা। আর দোকান মালিক সমিতি বলছে রোজা ও ঈদ কেন্দ্রিক লেনদেন হতে পারে প্রায় ৩ লাখ কোটি টাকা। আরও জানাচ্ছেন মইনুল হাসান। 4 বছরের বেশি সময় ধরে আয়ের চেয়ে ব্যয় বেশি বাংলাদেশের মানুষের। গেল ফেব্রুয়ারিতে 9 মাস পর আবারও মূল্যস্ফীতি উঠেছে 9% উপরে। সেই সাথে যুদ্ধের দুশ্চিন্তা ভোগাচ্ছে সপ্তাহ 2-1 ধরে। এমন বাস্তবতায় আসছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ সামনে রেখে কেনাকাটার ধুম চলছে দেশ জুড়ে। আয়ের সাথে ব্যয়ের হিসাব মিলিয়ে যে যার সাধ্যমতো সারছেন সেই কাজ। তবে এবারও সবাইকে চিন্তায় ফেলেছে জিনিসপত্রের চড়া দাম। বিশেষ করে বছর ব্যবধানে পোশাকের ব্যয় বেড়েছে অন্তত 20%। আর যেসব পণ্যের দাম বাড়েনি খুব একটা, সেগুলোরও মান পড়েছে। তাই সিদ্ধান্ত নেওয়াটা সহজ হচ্ছে না ক্রেতাদের জন্য। আগে দেখা গেল হয়তো মাকেও দিতাম, বেবিকেও দিতাম, এখন দেখা গেল সেখানে হয়তো মাকে দিচ্ছি, বেবিটা বাদ অথবা বেবিকে দিচ্ছি, মাকে আর দিচ্ছি না, এই আর কি। যারা মধ্যবিত্ত ফ্যামিলি, ওদের তো অ্যাডজাস্ট করে সবসময় চলতে হয় এবং সবাইকেই খুশি রাখার চেষ্টা করি। উৎসব কেন্দ্রিক অর্থনীতি সবসময়ই চাঙ্গা থাকে বাংলাদেশে। তবে এই সুযোগে কম বেশি বাড়তি মুনাফার সুযোগও খোঁজেন বিক্রেতারা। তাদের মতে এবারের বাস্তবতা খানিকটা ভিন্ন, কেননা মূল্যস্ফীতির সাথে সমন্বয় করতে গিয়ে বাড়াতে হয়েছে পণ্যের দাম। অন্যদিকে মাথায় রাখতে হয়েছে ক্রেতাদের সামর্থ্য। যেহেতু র মেটেরিয়ালসের দামগুলি বাড়ছে, তো র মেটেরিয়ালসের দাম বাড়ার কারণে প্রোডাক্টের দাম একটু বেড়ে যায়। ওভারঅল দেশের পরিস্থিতির অবস্থা বিবেচনা করে আর কি, যুদ্ধ বিবেচনা করে আর কি, কাস্টমার ফুটফলটা একটু কম। শুধু পোশাক আশাক নয়, রমজান জুড়ে নিত্যপণ্যের বাড়তি ব্যয়ের চাপও বহন করতে হয় ভোক্তাদের, যা অব্যাহত থাকে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত। তবে সেখানে এবার বাড়তি দুশ্চিন্তা, কারণ জ্বালানি সংকটের দোহাইয়ে এরই মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে ভোজ্য তেল নিয়ে। মাংস, মশলা, অন্যান্য পণ্যেও নেই খুব একটা স্বস্তি। সয়াবিন তেল মার্কেটে খুবই সংকট দেখা দিচ্ছে যুদ্ধের কারণে। এখন সয়াবিন তেল আমরা কিনতে হয় প্রায় গায়ের থেকে দিয়া, আর পোলাও চালের দাম বাড়ছে। বলতেছে বাজারের তেলের সংকট, দাম বেশি, কোম্পানি দিচ্ছে না, ডিলারে দিচ্ছে না, দোকানদারে। আমরা যারা মধ্যবিত্ত আছি, আমরা তো অসহায়, আমরা তো কিছু করার নাই। বাংলাদেশ দোকান মালিক সমিতি মনে করছে ঈদে মানুষের হাতে অর্থকড়ি কম থাকলেও ঈদ ঘিরে বাণিজ্য ছাড়াতে পারে 3 লাখ কোটি টাকা। গত বছর আমাদের যেটা ছিল যে প্রায় 2,55,000 কোটি টাকার মতো আমাদের বাজারে নতুন করে মানে টাকাটা এসছে। এইবার মনে করছি যে এটা 3,00,000 কোটি টাকার মধ্যে যদি পৌঁছায় টোটাল লেনদেনটা, তাহলে আমরা মনে করবো যে হ্যাঁ, আমাদের অর্থনীতিটা স্বাভাবিক গতিতেই চলছে। মধ্যপ্রাচ্য উত্তেজনার পরও ঈদ ঘিরে আসা বাড়তি রেমিটেন্স প্রবাহ চাঙ্গা রাখছে উৎসব বাণিজ্য। মইনুল হাসান, ৭১, ঢাকা। সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে শেষ হলো পুঁজিবাজারের সপ্তাহের শেষ কার্যদিবস। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসএ তথ্য বলছে প্রধান সূচক ডিএসএক্স ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৩৬৮ পয়েন্টে। এছাড়া বাকি সূচকগুলো ছিল ঊর্ধ্বমুখী। 390টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে 308টি শেয়ার দর বেড়েছে, কমেছে 32টির, আর অপরিবর্তিত রয়েছে 50টির দাম। এছাড়া লেনদেন হয়েছে প্রায় 591 কোটি 57 লাখ টাকার শেয়ার, যা গত দিনের তুলনায় প্রায় 67 কোটি 98 লাখ টাকা বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচকের উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। 2 দফা বাড়ার পর এবার ভরিতে 3,325 টাকা কমলো স্বর্ণের দাম। ফলে আজ থেকে 22 ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে 2,67,105 টাকায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়, মূলত ইরান ইসরায়েল সংঘাতের জেরে বিশ্ববাজারে 1% কমেছে স্বর্ণের দাম, আর তাই তেজাবি স্বর্ণের সাথে মিল রেখে দেশীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি 2,54,975 টাকা, কমেছে রূপার দামও। সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম 3,907 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। দর্শক, ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।